প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে ঢাকা বোর্ড 2017 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রতিটি ভিডিওর নিয়মিত আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করি। 3টি প্যাসেজ রয়েছে। প্রথম প্যাসেজের উপর 5টি এমসিকিউ এবং 5টি প্রশ্ন। 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে পরবর্তীতে এই ধরনের প্যাসেজ আসলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারো। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির উৎসগুলোর একটি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইজ দ্য রিভার্স, নদীগুলো। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। নদী সর্বত্র রয়েছে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি দে আর নট, দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো অবস্থাতে নেই। এ ফিউ আর অলরেডি ডেড, ইতিমধ্যেই তাদের কিছু মৃত হয়ে গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এবং তাদের মধ্যে বেশ কিছু মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীগুলো মরে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। মুমূর্ষ একটি নদীর উদাহরণ হলো বুড়িগঙ্গা নদী। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ডেইলি সান নামক একটি পত্রিকায়। সেখানে বর্ণনা করা হয়েছে এই নদীটির কি হয়েছে এবং কেন হচ্ছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত হচ্ছে। অ্যান্ড এ পারপেচুয়াল স্ট্রেঞ্চ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং অবিরাম যে দুর্গন্ধ রয়েছে তার চারপাশের বাতাসকে পূর্ণ করে দিচ্ছে। চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তো এরকম ছিল না পূর্বে। দ্য রিপোর্ট সেজ দ্যাট, রিপোর্টে উল্লেখ রয়েছে, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর ছিল গৌরবান্বিত অতীত। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঞ্জেস অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। একদা এটা ছিল শক্তিশালী গঙ্গা নদীর একটি শাখা নদী, এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল ধলেশ্বরী নদীর মাধ্যমে। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঞ্জেস, ক্রমান্বয়ে গঙ্গা নদীর সাথে তার যে লিঙ্ক ছিল সেটা সে হারিয়ে ফেলল। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গার নাম ধারণ করল। দ্য মোগলস মার্বেলড, মোগলরা বিস্মিত হলো এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর যে জোয়ার ভাটা স্রোতের লেভেল দেখে তারা খুব বিস্মিত হয়েছিল, মার্বেলড হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610, 1610 সালে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করা হলো। সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর নামকরণ করা হলো 1610 সালে। এটাই ছিল ঢাকা রাজধানী হিসেবে প্রথম আবির্ভূত হওয়া। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এই নদী সাপ্লাই করত খাবার পানি। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করত, ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক ছিল। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরকে ঢাকা নামকরণ করা হলো। হুইচ গ্রিউ ইনটু এ হেভিলি পপুলেটেড সিটি, যেটা একটি ঘনবসতিপূর্ণ শহরে রূপান্তরিত হলো। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে ছিল স্পেসের মারাত্মক সংকট। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, এই শহর প্রতিদান দিয়েছে, উপহার দিয়েছে এই নদীর জীবনকে শুষে নিয়ে। যে নদী ঢাকাকে এত উপকার করেছে, ট্রেড অ্যান্ড কমার্সকে সাপোর্ট করেছে, খাবার পানি সাপ্লাই দিয়েছে, সেই নদীর জীবন শুষে নিয়ে এই শহর তার প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্ট, নিউজপেপারের রিপোর্ট অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশনের কারণে।
Huge quantities of toxic chemicals and wastage from mills and factories, hospitals and clinics, and household and other establishments are dumped into the river every day. সেই নিউজপেপারের রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে পলিউশনের কারণে। বিশাল সংখ্যক বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং বর্জ্য মিল কারখানা থেকে, হসপিটাল থেকে, ক্লিনিক থেকে, গৃহস্থালী থেকে এবং অন্যান্য যে স্থাপনা রয়েছে সেগুলো থেকে প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা discharges about 4,500 tons of solid waste every day. এই ঢাকা শহর প্রতিদিন যে সলিড কঠিন যে বর্জ্য রয়েছে সেটা 4,500 টন নিক্ষেপ করছে বুড়িগঙ্গা নদীতে। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডাইরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা। সরাসরি সেগুলোকে অধিকাংশই সরাসরি বুড়িগঙ্গা নদীতে রিলিজ করা হচ্ছে, নিঃসরণ করা হচ্ছে। According to the Department of the Environment, 20,000 tons of tannery waste, tannery মানে হলো যেখানে চামড়ার জিনিস তৈরি করা হয়, 20,000 টন tannery waste including some highly toxic materials যেখানে যুক্ত রয়েছে কিছু মারাত্মক বিষাক্ত পদার্থ আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন নদীতে নিঃসরণ করা হচ্ছে। Experts identified 9 industrial areas in and around the capital city. এক্সপার্টসরা বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন 9টি শিল্প এলাকা ভিতরে এবং চারপাশে এই শহরের as the primary sources of river pollution, রিভার পলিউশনের প্রাথমিক উৎস হিসেবে। সেই 9 জায়গার ভিতরে রয়েছে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এই স্থানগুলো থেকে সবচেয়ে বেশি নদীকে দূষিত করা হয়। এখন আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউগুলো সমাধান করব। ট্রিবিউটারি শাখা নদী বলেছিলাম, স্ট্রিম মানে ছোট নদী, সুতরাং এটা সবচেয়ে কাছাকাছি অর্থ রয়েছে। দ্য বুড়িগঙ্গা ওয়াটার ফিলস দ্য এয়ার উইথ, দুর্গন্ধ দিয়ে বাতাস পরিপূর্ণ। স্টিঙ্ক মানে হলো দুর্গন্ধ, আর বাকি যেই শব্দগুলো রয়েছে সেগুলো প্রায় সমার্থক। ড্যাশ ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, সম্রাট জাহাঙ্গীরের নামেই কিন্তু নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর, তিনি ছিলেন মোগল সম্রাট, সুতরাং অপশন 2 হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ফলস, এখানে একটি স্টেটমেন্ট ফলস রয়েছে, ভুল রয়েছে, সেটাই সঠিক উত্তর। বুড়িগঙ্গা একটি নদী, এটা ঠিক আছে। আমাদের নদীগুলো ভালো অবস্থাতে নেই, এটাও কিন্তু ঠিক আছে। জাহাঙ্গীরনগর ওয়াজ ওয়ান্স কল্ড ঢাকা, জাহাঙ্গীরনগরকে ঢাকা বলা হতো না, ঢাকাকে জাহাঙ্গীরনগর বলা হতো। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু ভুল আছে, তারা ঘুরিয়ে বলেছে, সুতরাং এটাই অ্যান্সার। ওয়াটার ইজ বিং কন্টামিনেটেড, পানি দূষিত হচ্ছে, এটা তো চিরন্তন সত্য। টক্সিক, টক্সিক মানে হলো বিষাক্ত, রাইট অ্যান্সার অপশন 1 পয়জনাস। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব এবং প্যাসেজ থেকে কিভাবে উত্তরগুলো বের করা যায় বা একটু পরিবর্তন করে কিভাবে লেখা যায় সেটাই আমরা দেখাবো। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নদীগুলোর অবস্থা কি? ডু ইউ থিঙ্ক, তোমার মতে বা তুমি কি ভাবো আমাদের নদীগুলোর অবস্থা কি? আমরা যদি প্যাসেজে চলে আসি, রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, এটা বলা যাবে না, বরং আমরা বলবো আনফর্চুনেটলি দে আর নট ইন গুড শেপ। এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ফুল স্টপ বসবে। আবারও বলছি, আনফর্চুনেটলি দে আর নট ইন গুড শেপ, ইন গুড শেপ এই জায়গায় চলে আসবে। তারপর যথারীতি আবার বলবো, এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, কিছু ইতিমধ্যে মৃত হয়ে গেছে, নদীর বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে, আর তারই একটি এক্সাম্পল হলো দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। এই হলো এ নম্বর প্রশ্নের উত্তর। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর কমার্শিয়াল ভ্যালু কি রয়েছে? আমরা দেখেছি বুড়িগঙ্গা নদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
আমরা এই জায়গা থেকে বলবো দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গাঞ্জেস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার দলেশ্বরী। তারপর এই লাইনটা আমরা দিব না, আমরা এই লাইনটা দিব দ্য মুঘলস মার্বেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্কস ইন 1610। তারপর আমরা এই পর্যন্ত দিয়ে দিব বি নম্বরের অ্যান্সার। Why is the বুড়িগঙ্গা described as an example of dying river? Dying river হিসেবে কেন তাকে উদাহরণ দেওয়া হয়েছে? Give reasons for your answer. তোমার অ্যান্সারের রিজন দেখাও, কারণ দেখাও। আমরা আবারও প্যাসেজে চলে যাব। The river বুড়িগঙ্গা is an example of a dying river. Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Doleshwari. Gradually, it lost its link with the Ganges and got the name Buriganga. তারপর আমরা এই লাইনটা দিয়ে দিব অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। এই হলো সি নম্বর প্রশ্নের উত্তর। ডি নম্বর প্রশ্ন, বুড়িগঙ্গা কিভাবে দূষিত হচ্ছে? এখানে আমরা সি নম্বর প্রশ্ন থেকে কিছুটা নিব। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে পলিউশনের কারণে। Huge quantities of toxic chemicals and wastage from mills and factories, hospitals and clinics and household and other establishments are dumped into the river every day. এই হলো ডি নম্বর প্রশ্ন উত্তর। আমরা এখন চলে আসব সর্বশেষ প্রশ্ন ই নম্বর। What did the Mughals marvel at? কোন জিনিসে তারা বিস্মিত হলো, অবাক হলো এবং এর ফলাফল কি ছিল? ফলাফল ছিল ঢাকাকে রাজধানী হিসেবে স্থাপন করেছিল। আমরা লাইনটা খুঁজে বের করব এখন। The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its banks in 1610. বিস্মিত হলো, ফলাফলটা ছিল তারা বাংলার রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্যাসেজ থেকে তোমরা উত্তরগুলো লিখতে পারবে, তারপরও নিজের থেকে একটু এদিক সেদিক করে লিখলেও হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর প্যাসেজটি পড়ব, যার উপর ভিত্তি করে ফ্লো চার্ট লিখতে হয়েছিল। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, কিছু মিথস এবং লিজেন্ডস অনুযায়ী, কিছু রূপকথা এবং লোককাহিনী অনুযায়ী গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট, তিনি ছিলেন একজন মুসলিম মনীষী। হু ইজ সেড, যাকে বলা হয় টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, যিনি বাংলার এই অংশে ইসলাম প্রচার করেছিলেন ক্লোজ টু দ্য সুন্দরবনের কাছে। অর্থাৎ তিনি একজন মুসলিম ধর্মপ্রচারক ছিলেন রূপকথা অনুযায়ী এবং লোককাহিনী অনুযায়ী, লোকমুখে প্রচারিত গল্প অনুযায়ী। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক ঘটনা দ্বারা তাকে ক্রেডিটেড করা হয়, তাকে প্রশংসা করা হয়। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোসেটলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলসকে তিনি শান্ত করে ফেলতেন অ্যান্ড মেক দ্যাম ডোসাইল, এবং বাধ্য করে ফেলতেন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অ্যান্ড স্ক্রল পেন্টিংস রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্ন্যাক ইন হিজ হ্যান্ড। তাকে বর্ণনা করা হয় পার্টস অ্যান্ড স্ক্রল পেন্টিং, এক ধরনের পেন্টিং এগুলো, যিনি রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, বাঘের পিঠে চড়ে আছেন। এ স্ন্যাক ইন হিজ হ্যান্ড, তার হাতে রয়েছে একটি সাপ। বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতি নয়, কোনো বিপজ্জনক অবস্থায় নয়, স্বাভাবিকভাবেই তিনি এটা করেছেন। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছেন। হু থ্রেটেন দ্য পিপুল, যারা মানুষের জন্য হুমকি স্বরূপ ছিল। অফ এ রিজিয়ন, একটি এলাকার, ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, যেখানে অনেক জলাশয় ছিল এবং খাল ছিল। ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এবং এক ধরনের জলাশয়যুক্ত জঙ্গল ছিল। বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যা বে অফ বেঙ্গলের সীমানা ঘেঁষে ছিল। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার এই সতর্কতা উপস্থিতির কারণে, অল প্রেডিটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখা হতো, যে সকল প্রাণী শিকারে অভ্যস্ত ছিল। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটাও বিশ্বাস করা হয় যে, হি ইনেবলড ভিলেজার্স টু লিভ, তিনি গ্রামবাসীদেরকে সক্ষম করেছিলেন বসবাস করতে ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, জঙ্গলের কাছে, ফরেস্টের কাছে।
অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তারা তাদের জমিকে চাষাবাদ করতে পেরেছিল শুধুমাত্র এই গাজী পীরের কারণে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজিয়ন্স, এই এলাকার মানুষেরা উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে প্রার্থনা করত নিরাপত্তার জন্য। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজেনাস থিয়েটার। গাজী পীরের যে গল্প সেগুলো সংরক্ষণ করা হয়েছে লোকসাহিত্যে এবং বিভিন্ন আর্টে এবং বিভিন্ন থিয়েটারে, ইন্ডিজেনাস দেশীয় অনেক থিয়েটারে সেগুলো পারফর্ম করা হয়েছে, লোকজনকে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট সাম গাজীরপাট স্ক্রলস, এই গাজীরপাট স্ক্রলস হলো এক ধরনের চিত্রকর্মের নাম, আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামও তার এই কালেকশনগুলো রয়েছে। গাজীরপাট স্ক্রলস রয়েছে যেখানে গাজীপুরের বীরত্ব ফুটে উঠেছে। এই জায়গাটা আবার পড়তে হবে যে আসলে কি চেয়েছে। শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপুর, গাজীপুরের যে স্পেশালিটি আছে সেটা দেখাতে হবে। একটি স্যাম্পল দেওয়া আছে, বাকি অ্যান্সারগুলো ঠিক একইভাবে একই স্ট্রাকচারে লিখতে হবে। বিং ক্রেডিটেড উইথ মিরাকলস, বিভিন্ন মিরাকলের দ্বারা তাকে প্রশংসা করা হয়, অর্থাৎ তিনি অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিলেন এই বলে তাকে প্রশংসা করা হয়। তিনি অনেক ডেঞ্জারাস অ্যানিমেলকে শান্ত করে ফেলতে পারতেন। কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, এটাকে আমরা একটু গুছিয়ে বলবো, বিং এবল টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস। আবার তিনি কি করতেন, মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল, দুইটা পেয়ে গেলাম এখান থেকে। তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছেন, ফাইটিং ক্রোকোডাইলস আরেকটি অপশন পেয়ে গেলাম। তিনি শিকারী প্রাণীগুলোকে নিজের কাছে রাখতেন, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতেন। তাহলে এখান থেকে আমরা একটু গুছিয়ে লিখব, কিপিং প্রিডেটরি অ্যানিমেলস উইথিন বাউন্ডস, সীমানার মধ্যে রাখা। ইনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। এতটুক দিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমাদের সুবিধার্থে অ্যান্সারগুলো আমি একসাথে নিচে দিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদের জন্য এটা সহায়ক হবে। এগুলোকে একটু সাজিয়ে লেখা হয়েছে। আমরা এখন 3 নম্বর প্যাসেজে চলে যাব, যার উপর সামারি লিখতে হয়েছিল। অ্যান ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য নাৎজি হলোকাস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে প্রসিদ্ধ ওয়েল নোন ভিকটিম, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন নাৎজি হলোকাস্ট, নাৎজি ধ্বংসযজ্ঞের, তিনি হলেন অ্যান ফ্র্যাঙ্ক। কেন তিনি বিখ্যাত একটু পরেই আমরা সেটা জানতে পারবো। তিনি জন্মগ্রহণ করেছেন 12 জুন 1929 সালে। ওয়াজ গিভেন এ ডায়েরি অ্যাট দ্য এজ অফ 13, 13 বছর বয়সে তাকে একটি ডায়েরি দেওয়া হয়েছিল। ইন হুইচ শি ক্রনিকল্ড, যেখানে তিনি ঘটনাগুলো ধারাবাহিকভাবে লিখেছিলেন, ফ্রম 1942 টু 1944, 1942 থেকে 1944, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ডিউরিং দিস টাইম অ্যান্ড স্প্যান 2 years ইন হাইডিং, এই সময় এই 2 বছর তিনি লুকিয়েছিলেন উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে, ইন নাৎজি অকুপাইড আমস্টারডাম ইন এ সিক্রেট অ্যানেক্স, গোপন একটি জায়গায়, নাৎসিদের অধিকৃত একটি জায়গায় পরিবারের সাথে তিনি লুকিয়েছিলেন, উইথ 4 other জিউস, অন্য 4 ইহুদির সাথে। বিট্রেইড, তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। অ্যান্ড ডিসকভার্ড, এবং তাকে খুঁজে বের করা হলো 1944 সালে। অ্যানকে পাঠানো হলো বারজান বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প, অর্থাৎ গাদাগদি করে রাখা হয় এরকম জায়গাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয়, যেখানে তিনি মারা গিয়েছিলেন টাইফাস রোগে আক্রান্ত হয়ে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, শেষ হয়েছিল 1945 সালে। অ্যানস ফাদার অটো ফ্রাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপ্যান্ট অফ দ্য সিক্রেট অ্যানেক্স টু সার্ভাইভ দ্য ওয়ার, সেই গোপন জায়গায় একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধে বেঁচে গিয়েছিলেন। অ্যানেক্স হলো বাড়তি একটা জায়গা, অতিরিক্ত একটা জায়গা, সিক্রেট অ্যানেক্স, গোপন একটা অতিরিক্ত জায়গা, সেখানে তিনি বেঁচে ছিলেন তার বাবা। 1947 সালে
অ্যান্স ডায়েরি, একটা ডায়েরি যে দেওয়া হয়েছিল সেই ডায়েরিটা প্রকাশ করা হলো দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। অ্যান্স অ্যাকাউন্ট, অ্যানের বর্ণনা, অফ হার ইন্টারনমেন্ট, তিনি যে আবদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, সেখানে তার বর্ণনা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং her deep belief in humanity has become one of the world's most widely read books. পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বই পড়া হয়েছে এরকম একটি বইয়ের মধ্যে তার ডায়েরিটাও স্থান পেয়েছিল। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 4। এখানে 12টি অপশন রয়েছে। এই 12টি অপশন থেকে 10টি অপশন ব্যবহার করতে হবে, তার মানে এখানে 2টি অপশন অতিরিক্ত রয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সমাধান করি। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, অত্যন্ত উদ্বেগের একটা বিষয় যে বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আর্থকুইক জোন, বাংলাদেশ সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। এস যুক্ত করতে হবে, কারণ এখানে লেখা আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করো যদি প্রয়োজন হয়। এস যুক্ত হবে। মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুললি অ্যাওয়ার অফ ইটস সিভিয়ারিটি, অধিকাংশ বাংলাদেশি এটার যে সিভিয়ারিটি, ভয়াবহতা, এই সম্পর্কে অবগত রয়েছে। এক্সপার্টস আর অ্যালার্মড, বিশেষজ্ঞরা সতর্কিত বাই দ্য রিকারেন্স অফ কোয়েকস, বারবার যে ভূমিকম্প হচ্ছে সেটার দ্বারা, ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে। এখানে আর আরেকটা দিতে হবে, তারপর ইএনসিই যুক্ত করতে হবে। আর ইএনসিই যুক্ত করে নিলাম আমরা, আর এটা বলেছিলাম লাইস হবে। তাহলে আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি লাইস, তারপর এওয়ার ব্যবহার করেছি বি নম্বরে, সি নম্বরে আমরা এইটা ব্যবহার করেছি। বাট দে গিভ নো স্ট্রেট অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ, তারা কোনো সঠিক বা সরাসরি কোনো অ্যান্সার দেয়নি টু দ্য কোশ্চেন অফ সেফটি, নিরাপত্তা সম্পর্কিত। সেফ আছে, টিওয়াই যুক্ত হবে, সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা সিটির বিল্ডিংয়ের সেফটি সম্পর্কে তারা কোনো সরাসরি উত্তর দেয়নি। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল ভূমিকম্প হলে ঢাকা শহরের বিল্ডিংগুলোর নিরাপত্তা কেমন। সিন্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি, যেহেতু প্রত্যেকটি সম্ভাবনা রয়েছে, কিসের সম্ভাবনা রয়েছে, অফ আর্থকুইকস, ভূমিকম্পের, ইন বাংলাদেশ, বাংলাদেশে। এক্সপার্টস কল ফর টেকিং, বিশেষজ্ঞরা আহ্বান করেছে ফর টেকিং অ্যাডিকুয়েট প্রিকশনারি, এ আর ওয়াই যুক্ত হবে, মিজার্স, পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ, টু মিনিমাইজ লসেস, ক্ষয়ক্ষতি কমানোর জন্য। রাজক অপাইন্স দ্যাট, রাজক মতামত দিয়েছে যে, এস যুক্ত হবে। অ্যান আর্থকুইক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড, ভূমিকম্প প্রতিরোধ বিল্ডিং কোড, শুড বি ডেভেলপড, উন্নত করতে হবে, বাস্তবায়িত করতে হবে, ইডি যোগ হবে ডেভেলপের সাথে। এই আমরা অপশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা 5 নম্বর প্রশ্ন সমাধান করব। 4 নম্বর প্রশ্নের সাথে 5 নম্বর প্রশ্নের পার্থক্য হলো 4 নম্বরের জন্য অপশন রয়েছে, 5 নম্বরের জন্য কিন্তু অপশন নেই, যার কারণে এটার মার্কসও কিন্তু বেশি। যেহেতু নির্দিষ্ট কোনো অপশন নেই, তাই এখানে একাধিক উত্তর গ্রহণযোগ্য হবে। যুক্তিসঙ্গত যে কোনো উত্তরই গ্রহণযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ ম্যান অফ ড্যাশ জিনিয়াস, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধুমাত্র কবি এবং ঔপন্যাসিকই ছিলেন না, হি ওয়াজ নট অনলি এ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট বাট অলসো এ প্লেরাইট, তিনি একজন নাট্যকারও ছিলেন, কম্পোজার ছিলেন, সুরকার ছিলেন, এ পেইন্টার, চিত্রকর ছিলেন, অ্যান্ড এ ফিলোসোফার, দার্শনিকও ছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর ট্রান্সলেটিং গীতাঞ্জলি ইন্টু ইংলিশ, গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তাকে 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। দোজ ট্রান্সলেশনস আর্নড হিম এ গ্রেট ফেম ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে তার জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসলো। অ্যাজ এ হিউম্যানিস্ট, মানবতাবাদী হিসেবে টাগোর অ্যাকিউজ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি দোষী সাব্যস্ত করলেন, অভিযুক্ত করলেন, অ্যান্ড প্লেডেড ফর, এবং আহ্বান জানালেন ফর দ্য
লিবারেশন অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন। ব্রিটেনের কাছ থেকে ইন্ডিয়ার স্বাধীনতার আহ্বান জানালেন। টাগোর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ইন ইন্ট্রোডিউসিং দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার টু দ্য ওয়েস্ট। তিনি খুব প্রভাবশালী ছিলেন, ইন্ডিয়ান কালচারকে, ভারতীয় সংস্কৃতিকে পশ্চিমা বিশ্বের কাছে যিনি পরিচয় করে দিয়েছিলেন, অ্যান্ড ভাইস ভার্সা, এবং তার উল্টাটাও করেছিলেন, অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাহিত্যকেও তিনি এই উপমহাদেশে পরিচয় করিয়ে দিয়েছিলেন। হি ডিভোটেড হিমসেলফ টু লিটারেচার অ্যাট এ ভেরি আর্লি এজ। খুব অল্প বয়সেই সাহিত্যে তিনি তাকে নিমগ্ন করলেন, নিয়োজিত করলেন। আফটার কামিং ব্যাক ফ্রম ইংল্যান্ড থেকে ফিরে আসার পর তিনি ইংল্যান্ড গিয়েছিলেন 17 বছর বয়সে, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফিরে আসলেন। হি বিগেন টু রাইট স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে লিখতে শুরু করলেন, ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সকল শাখায়। আমরা এখন এই রিয়ারেন্সটি সমাধান করব। রিয়ারেন্সটি তোমাদের অনেকেরই জানা আছে, যেখানে উল্লেখ রয়েছে সুলতান তার খাজনা আদায় করার জন্য একজন সৎ ব্যক্তিকে নিয়োগ করতে চান। কিভাবে নিয়োগ করবেন এ ব্যাপারে একজন বিজ্ঞ লোকের পরামর্শ চাইলেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করলেন। সেভাবে তিনি তার কাঙ্ক্ষিত ব্যক্তিকেও পেয়ে গেলেন। চলো আমরা এটা সমাধান করি। লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। অনেক আগে এক দেশে এক সুলতান বাস করতেন। তিনি একজন সৎ ব্যক্তিকে ট্যাক্স কালেক্টর হিসেবে, খাজনা আদায়কারী হিসেবে নিয়োগ করতে চাইলেন। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। সে অনুযায়ী তিনি তার কাউন্সিলরদের অ্যাডভাইস চাইলেন, পরামর্শ চাইলেন। সো হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলর্স অ্যাডভাইস। তাদের কথা অনুযায়ী তিনি অ্যাপ্লিকেশন আহ্বান করলেন, দরখাস্ত আহ্বান করলেন। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস। বেশ কিছু মানুষ সেই কাজের জন্য আবেদন করলো। এ নাম্বার অফ পিপুল অ্যাপ্লাইড ফর দ্য জব। সেই ব্যক্তিদেরকে বলা হলো একজন একজন করে সুলতানের সাথে সাক্ষাৎ করার জন্য। দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। তারা এমন একটা রাস্তা দিয়ে গেল যেখানে অনেক স্বর্ণমুদ্রা রাখা হয়েছিল। দে কেম থ্রু এ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট। ওই জায়গাটা অন্ধকারও ছিল, অর্থাৎ তারা চাইলেই স্বর্ণমুদ্রাগুলো নিতে পারবে, এরকম একটা ব্যবস্থা রাখা ছিল। When they all arrived, the Sultan asked them to dance. সবাই পৌঁছানোর পর সুলতান তাদেরকে বলল নৃত্য পরিবেশন করার জন্য, নাচার জন্য বলল। কিন্তু সবাই লজ্জিত হলো একজন ছাড়া। All the applicants blushed and refused except one. একজন ছাড়া সবাই লজ্জায় লাল হয়ে গেল এবং তারা অস্বীকার করলো। কারণটা খুবই সিম্পল, কারণ তারা আসার সময় স্বর্ণমুদ্রাগুলো নিয়ে পকেট ভারী করে ফেলেছিল। তারা যদি সেখানে নাচতো তাহলে তাদের পকেট থেকে ঝনঝন করে শব্দ হতো, আর এভাবেই তারা ধরা পড়ে যেত। একজন যেহেতু রাজি হয়েছিল, তাহলে সেই ব্যক্তি কোনো স্বর্ণমুদ্রা সংগ্রহ করেনি। এভাবেই কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেলেন, সৎ ব্যক্তিকে পেয়ে গেলেন। দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান। কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি পেয়ে গেলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব রাইটিং পার্টে কি কি ছিল। প্যারাগ্রাফ ছিল ফুড অ্যাডাল্টারেশন, মার্কস ছিল 10। স্টোরি ছিল ওয়ান্স অ্যান অ্যান্ট ওয়াজ ভেরি থার্স্টি, হি ওয়েন্ট টু এ রিভার টু ড্রিঙ্ক ওয়াটার। ওয়েন হি বিগান টু ড্রিঙ্ক ওয়াটার এ ওয়েভ। নিশ্চয়ই গল্পটা তোমাদের জানা আছে। ঢেউ এসে পিঁপড়াটিকে নদীতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। একটি ঘুঘু পাখি গাছ থেকে সেটা কিন্তু খেয়াল করলো। যথারীতি পিঁপড়াটিকে বাঁচানোর জন্য গাছ থেকে একটি পাতা পানিতে ফেলে দিল। সেই পাতায় উঠে পিঁপড়াটি তার জীবন রক্ষা করলো। কোনো একদিন সেই পিঁপড়া খেয়াল করলো এক শিকারী সেই ঘুঘুকে, ডাবকে শিকার করার জন্য বন্দুক তাক করেছে। তখনই সে তার বন্ধুকে চিনতে পারল এবং শিকারীর পায়ে কামড় দিয়ে দিল এবং শিকারীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। এভাবেই সে তার বন্ধুর জীবন রক্ষা করলো। এটা কিন্তু ঢাকা বোর্ড 2018 সালেও এসেছিল, তাহলে পরপর দুইবার এসেছে। অনেকের ধারণা আছে এই বছর এটা আসলে পরের বছর এটা আসবে না, সেই ধারণাটি ভুল। তারপর একটি লেটার লিখতে হয়েছিল। সাপোজ ইউ আর আলিফ অদ্রিতা, মনে করো তুমি আলিফ অথবা অদ্রিতা। ইউ হ্যাভ জাস্ট রিসিভড এ লেটার ফ্রম ইউর পেন ফ্রেন্ড ক্লেয়ারা হু লিভস অ্যাট 17 ডাউনিং স্ট্রিট, দ্য ইউকে। ইউকেতে বাস করে, ঠিকানাও দেওয়া আছে। এটা কিন্তু ব্যবহার করতে হবে চিঠিতে। শি ওয়ান্টস টু নো অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে সে জানতে চায়। নাও রাইট এ রিপ্লাই। এখন একটি রিপ্লাই লিখো তার কাছে। সেই চিঠির উত্তর দিতে হবে।
দ্যাট মিন্স বাংলাদেশ সম্পর্কে বলতে হবে। 10 নম্বর প্রশ্ন, গ্রাফ এন্ড চার্ট। লুক এট দ্য চার্ট, ইট শোজ দ্য সোর্স অফ দ্য ইউএসএ ইলেকট্রিসিটি ইন 1980। 1980 সালে ইউএসএ ইলেকট্রিসিটির যে উৎসগুলো সেটা বর্ণনা করা হয়েছে। এখন সেটাকে বর্ণনা করতে হবে কমপক্ষে 80 ওয়াট দিয়ে। নিউক্লিয়ার থেকে 2%, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার থেকে 16%, ওয়েল থেকে 12%, কয়লা থেকে পাওয়া গিয়েছিল 46%, ন্যাচারাল গ্যাস থেকে পাওয়া গিয়েছিল 24%। এই কথাগুলো সুন্দর করে লিখে দিতে হবে। তারপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসলাম। থিম লিখতে হবে। থিম খুবই ছোট হয়ে থাকে। এখানে লেখা আছে 50 ওয়ার্ডের বেশি নয়, তার মানে কম লেখা যাবে কিন্তু বেশি লেখা যাবে না। 1 পৃষ্ঠার অর্ধেক বা তার চেয়ে একটু বেশি। থিম সাধারণত এতটুকু হয়ে থাকে। তোমাদের সুবিধার্থে এখানে থিমটি দিয়ে দেওয়া হলো। থিমটা এখানে দিয়ে দেওয়া হলো। পাশাপাশি 3 নম্বর প্যাসেজে যে সামারি অ্যান ফ্রাঙ্কের, কিভাবে সে মারা গেল এবং কেন সে বিখ্যাত, তার সামারিটাও এখানে দিয়ে দেওয়া হলো। ওখানে সামারিটা দেওয়া হয়নি, তাই এখানে দিয়ে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।